হে অল, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ব্যাচমেটের ন্যারেশনের তৃতীয় ক্লাসে স্বাগতম। আমি নাহিদ স্যার আছি তোমাদের সাথে। আজকে ন্যারেশনের যে ক্লাসটা আমরা নিব সেটা অ্যাকচুয়ালি আমাদের স্মার্ট বোর্ডে ক্লাসরুমে নেওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি আমরা এটা নিয়েছিলামও, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে আমার ক্যামেরার সেটআপের ভুল হওয়ার কারণে সেটাতে ফোকাসিং এর প্রবলেম আসে, যার কারণে আমি সেটা আর এখন আপলোড করিনি। এর বদলে গতকালকে ক্লাসটি আজকে নিচ্ছি, যাতে তোমরা সেই ভিডিওতে, কারণ আমি তো নেক্সট রেগুলার যে ক্লাস সেখানে তো ক্লাস 4 রেকর্ড করব, তাই বাসায় বসে তৃতীয় ক্লাসের যে লেসনটা সেটা এখন আবার আমি আমার কম্পিউটারের স্ক্রিনে তোমাদেরকে রেকর্ড করে আমি দেখাচ্ছি, যাতে তোমাদের পড়ার প্রিপারেশনে কোনো কমতি না থাকে। তো কথা আর না বাড়াই, আমরা মূল ক্লাসে চলে যাই, ঠিক আছে? আমি আমার ফেসটা এখানে দিয়ে দিচ্ছি। ফেস ইন্টারাকশন অনেকের মানে ভালো লাগে, যে পড়ার পাশাপাশি ফেস ইন্টারাকশন দেখলে তাদের কাছে রিয়েলিস্টিক ফিল আসে, এই জন্য একটা সাইডে রাখলাম। আমরা এখন মূলত এমএস ওয়ার্ডে চলে যাব, যেখানে পেন টুলস ব্যবহার করে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। আজকে আমরা অ্যাকচুয়ালি শিখবো ন্যারেশন থার্ড ক্লাস। ন্যারেশনের আমরা থার্ড ক্লাস শিখবো। আমি গ্রাফিক্স প্যাডটা এখানে সাথে নিয়ে নেই। ন্যারেশনের থার্ড ক্লাসটা শিখবো। ওকে, আমরা এই থার্ড ক্লাসে আমরা ফার্স্ট ক্লাস এন্ড সেকেন্ড ক্লাস আমরা যা শিখছিলাম সেটা থেকে আমরা এখন থার্ড ক্লাসে আজকে যা যা শিখবো সেটা একটু বলি। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে আমরা ন্যারেশনের বেসিক শিখছিলাম। ফার্স্ট ক্লাসে ন্যারেশনের বেসিক শেখা হয়েছিল। সেকেন্ড ক্লাসে ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্স কনভার্ট করার নিয়ম, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটা অংশ কমপ্লিট করা শিখছিলাম। দুইটা অংশ, আর WH কোশ্চেন আর ইয়েস নো কোশ্চেনকে আমরা ইনডিরেক্ট করা শিখেছিলাম। আমরা আজকের এই থার্ড ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ন্যারেশনের থার্ড ক্লাসটাতে আমরা শিখবো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু অংশ বাদ আছে। যেমন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের বাদ আছে হলো ট্যাগ কোশ্চেনকে ইনডিরেক্ট করার নিয়ম, এটা একটা শিখবো। এরপর আমরা চলে যাব হলো ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বিশাল একটা ক্যাটাগরি আছে, বিশাল একটা গ্রুপ আছে, আমরা সেটাও আজকে এখানে দেখে নিব। তো চলো একটা একটা করে শুরু করি। আমাদের এই অংশটুকুতে আমাদের ব্যবহার করা যাবে না, কারণ হলো এখানে আমার ফেসটা এখানে আসে, আমি এটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব। তো চলো আমরা আগে দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের নিয়মটা কি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে আমাদের ট্যাগ কোশ্চেনের কথা বলতেছি, যে ট্যাগ কোশ্চেন, এটা কিন্তু তোমরা 9-10-ও পাইছো। 9-10-এ ট্যাগ কোশ্চেনের গ্রামার ছিল, কিভাবে সেন্টেন্সের সাথে ট্যাগ কোশ্চেন যুক্ত করতে হয়। এই ট্যাগ কোশ্চেনটা মূল ধারার কোনো প্রশ্ন না, কারণ প্রশ্ন থেকে উত্তর তৈরি হয়, আর এই ট্যাগ কোশ্চেনের থেকে মূলত এটা একটা উত্তর থেকে প্রশ্নটা জেনারেট হয়। তাহলে মূল ঘটনার পুরোপুরি বিপরীত। প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে উত্তর তৈরি করা, আর ট্যাগ কোশ্চেন এমন প্রশ্ন যেটা আসলে উত্তর তৈরি করার কোনো উদ্দেশ্য নয়, বা উত্তর খুঁজে বের করার কোনো উদ্দেশ্য নয়, কারণ এটা নিজেই আসে উত্তর থেকে। তাহলে এটা কি কাজ? এটা হচ্ছে মূলত একটা বাক্যকে, যেই বাক্যের সাথে ট্যাগ কোশ্চেনটা ব্যবহৃত হয়, তাকে আরো জোরদার করে, তাকে আরো গুরুত্ব দেয়, এনশিওর, নিশ্চয়তা দেয়। তো এই ছোট, যেমন আমি তোমাকে যদি বলি যে আই নো দ্য ট্রুথ, জনটাই, আমি সত্যটা জানি না, এইটা হলো বাক্যকে জোর দেওয়া। তো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা সবাই যারা মানে ট্যাগ কোশ্চেন সম্পর্কে অবগত আছি, আমার বিশ্বাস সবাই অবগত আছি, খুবই কমন এবং ইন্টারেস্টিং পার্ট ছিল 9-10-এর। তো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে একটা সেন্টেন্সের এমন প্যাটার্ন থাকে যে একটা সেন্টেন্স পার্ট থাকে, আর আরেকটা পার্ট থাকে হলো ট্যাগ পার্ট। অর্থাৎ একটা ট্যাগ কোশ্চেনের মূল দুটো অংশ, একটা হচ্ছে সেন্টেন্স অংশ, একটা হচ্ছে ট্যাগ অংশ। এই ট্যাগ অংশটাই মূলত আমাদের ট্যাগ কোশ্চেন। এখন এই সেন্টেন্স পার্টটা কিন্তু হয় সাধারণত অ্যাসার্টিভ। মাঝে মাঝে ইম্পারেটিভও পাও, বাট মোস্টলি অ্যাসার্টিভ হয়। আর এই ট্যাগ পার্টটা হয় একটা কোশ্চেন, এবং খেয়াল করলে দেখবা যে প্রতিটা ট্যাগ কোশ্চেনে একটা ইয়েস নো কোশ্চেন। যেমন আমি যদি বলি আমি সত্যটা জানি না, হ্যাঁ বানাতে আসবে। তারপর আমি তোমাকে দেখেছিলাম, দেখি নাই, হ্যাঁ বানাতে আসবে। আমি এটা করি নাই, হ্যাঁ বানাতে আসবে। তো ট্যাগ কোশ্চেন সবসময়, ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ হোক, এটা অ্যাকচুয়ালি ইয়েস নো কোশ্চেনের আউটপুটেই আসে। তো এইখানে মূল বিষয়। তাহলে সেন্টেন্স পার্ট হচ্ছে অ্যাসার্টিভ, আর ট্যাগ পার্ট হলো ইয়েস নো কোশ্চেনের প্যাটার্ন। তো ন্যারেশনের আমরা কিন্তু অলরেডি এই দুটো জিনিস শিখে ফেলছি। অ্যাসার্টিভকে ইনডিরেক্ট করার যে নিয়ম, সেই নিয়মটাই থাকবে। অ্যাসার্টিভের এই নিয়মটাই ফলো করবে, অ্যাসার্টিভ এর রুলস। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে অ্যাসার্টিভ অংশে অ্যাসার্টিভের রুলস ফলো হবে, আর এইদিকে ইয়েস নো অংশে ইয়েস নো যে কোশ্চেনটা আছে
তার যেই রুলস গুলো আমরা শিখেছিলাম সেই রুলস গুলো এখানে ফলো হবে। তাহলে কি এই দুইটা জিনিস আমাদের জানা হয়ে গেল। ট্যাগ কোশ্চেনের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ইয়েস নো সেন্টেন্স পার্ট যেটা অ্যাসার্টিভ এর নিয়ম ফলো হবে, যেটা হলো ট্যাগ পার্ট সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো নিয়ম ফলো হবে। এখন এই যে দুইটা অ্যাসার্টিভ অংশে অ্যাসার্টিভ এর নিয়ম, ইয়েস নো অংশে ইয়েস নো নিয়ম, এই দুইটাকে এখন অ্যাকচুয়ালি এখানে এর সাথে একটা কোনো কিছু একটা যোগ করতে হবে। এই দুইটার মাঝখানে এমন কিছু বসবে যেটা এই যে এই কমার পরিবর্তে এখানে ব্যবহৃত হবে, এমন কিছু বসবে যেটা এই দুইটা অংশকে জোড়া দিবে। আর এইটাই হলো এই ট্যাগ কোশ্চেনের মূল ফ্যাক্ট, যেটা আমাদের অনেক স্টুডেন্ট জানি না আমরা। এখানে একটা জিনিস বলবে and wanted to assure, and wanted to assure। তাহলে সেন্টেন্স পার্টে হবে অ্যাসার্টিভ এর নিয়ম, ট্যাগ পার্টে হবে ইয়েস নো কোশ্চেনের নিয়ম, আর এই দুই অংশের মাঝখানে হবে and wanted to assure। তাহলে এইভাবে যদি থাকে তাহলে আমাদের, চলো আমরা একটু এক্সাম্পলে দেখে নিই। একটা এক্সাম্পল দেখো, চলো আমরা একটু এখানে লিখি এ নাম্বার। যেমন দেখো he said to me, সে আমাকে বলল I know the man, আমি লোকটিকে চিনি। এই যে ট্যাগ পার্ট দেখেন, he said to the man, he said to me, সে আমাকে বলল I know the man, আমি লোকটিকে চিনি। ডন্ট আই, আমি কি চিনি না? এই যে চিনি না, এইটাই তো ট্যাগ। তো আমাদের অ্যাকচুয়ালি এই অংশ নিয়ে আজকে মূল কাজ। তো এইটা অ্যাসার্টিভ অংশ, আর যেটা এই মাত্র দাগ দিলাম এটা হলো ট্যাগ অংশ। তো এইটার ইনডিরেক্ট করলে কি হবে, যেহেতু প্রথম পার্টটা অ্যাসার্টিভ, এই অংশটুকু অ্যাসার্টিভ নিয়মে হবে। তো অ্যাসার্টিভ নিয়ম অনুযায়ী স্পিকার আর লিসেনার থাকলে আমরা জানি যে সেড টুর বদলে আমাদের কি লিখতে হয়, টোল্ড লিখতে হয়। যেমন হি টোল্ড মি, তারপর ইনডাইরেক্ট কমা উঠে, ইনভার্টেড কমা উঠে আমরা লিঙ্কার বসাই হলো দ্যাট। হি টোল্ড মি দ্যাট, আই হয়ে যাবে হি, প্রেজেন্ট ইনডিফিনিট আই নো দ্য ম্যান প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট হি নিউ দ্য ম্যান। এইটা হলো অ্যাসার্টিভ পার্ট। এখন আমরা তো একটু আগে এইটাই দেখলাম যে এই যে and wanted to assureটা হবে হলো অ্যাসার্টিভ পার্ট, আর হলো ইয়েস নো পার্ট অর্থাৎ ট্যাগ পার্টের মাঝখানে এটা ব্যবহার করব। তাহলে আমরা এখন এটা লিখবো and wanted to assure, and wanted to assure। এইবার ডন্ট আইটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেনের লিঙ্কার আমরা তো জানি যে ইফ হয়, তাহলে এখানে আমাদের সেই অনুযায়ী ইফ আনতে হবে, ইফ। আর ট্যাগ কোশ্চেনের কমন একটা বৈশিষ্ট্য হচ্ছে ট্যাগ কোশ্চেনে কখনো মেইন ভার্ব হয় না, সবসময় অক্সিলারি ভার্ব দিয়ে হয়। আর এখানে আছে ডন্ট আই, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। ইন্টারোগেটিভ আছে, এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট আগে চলে আসবে। তাহলে ইফ আইটাকে ওই ব্যক্তি, তাহলে ইফ হি ডন্ট হয়ে যাবে ডিডন্ট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, ইফ হি ডিডন্ট। তোমরা যারা আমার এই নোটের ইন্টারোগেটিভের নিয়ম, অ্যাসার্টিভের নিয়ম দেখছো, এখানে আশা করি এখানে কঠিন লাগার কোনো কথা না, কারণ তোমরা জানো যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হয়। ইতিমধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডিরেক্ট করার নিয়ম জানছো, ইন্টারোগেটিভের ইয়েস নো কোশ্চেনের ইনডিরেক্ট করার নিয়ম জানছো। এখানে নতুন কিছু নাই, জাস্ট দুইটা জিনিসকে জয়েন করে দেওয়া হয়েছে আর মাঝখানে and wanted to assure যোগ করা হয়েছে। তো এটার আরেকটা উদাহরণ দেখবো, যদি বাক্যটা পাস্টে থাকে। তো চলো আমরা একটু বি নাম্বার দিয়ে দেখি, আরেকটা উদাহরণ দেখি। যেমন she said to me I called you, আমি তোমাকে ডেকেছিলাম, didn't I? She said to me I called you, সে আমাকে বললো আমি তোমাকে ডেকেছিলাম, ডাকিনি, মানে অতীতে। দেখো এবার ট্যাগ কোশ্চেনের যে অংশটা, কেন এটা দিচ্ছি, এই উদাহরণটা দেওয়াটা জরুরি, কারণ এটা হলো পাস্ট। এতক্ষণ ট্যাগ কোশ্চেনের প্রথম যে উদাহরণটা ছিল সেটা হচ্ছে যে যেমন ডন্ট আই আছে, এখানে আছে ডন্ট আই, কিন্তু এখানে আছে এটা হচ্ছে ডিডন্ট আই। তাহলে আগের কথার থেকে পরের কথাটা এখানে হলো পাস্টে করা আছে। তো এইটাকে ইনডিরেক্ট করলে আমাদের কিভাবে করতে হবে, চলো আমরা একটু দেখে নিই। তো এখানে হবে হলো she told me, কারণ কি প্রথম অংশ অ্যাসার্টিভ, তো অ্যাসার্টিভের নিয়মে সেড টুর বদলে টোল্ড হবে। she told me লিঙ্কার হবে হলো that, I called you হবে পাস্ট ইনডিফিনিট, তো তার পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে she had called me, she told me that, she, এটা একটু ই করে দেই, she told me that she had called me। এইটা হচ্ছে জাস্ট I called you এর ইনডিরেক্ট, I called you এর ইনডিরেক্ট হচ্ছে she had called me, যেহেতু পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট। এখন আমরা ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুযায়ী and wanted to assure অ্যাড করব।
and wanted to assure লিঙ্কার হিসেবে এখন যেহেতু ইয়েস নো কোশ্চেনের অংশে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমাদের লিঙ্কার হিসেবে আমরা আনবো ইফ ইয়েস নো কোশ্চেনের লিঙ্কার হয় ইফ এবার এখানে কি আছে ডিডেন্ট আই আছে এখানে কি আছে ডিডেন্ট আই দ্য পাস্ট ইনডিফিনিট দ্য পাস্ট ইনডিফিনিটের লিঙ্কার হবে পাস্ট পারফেক্ট ইনডিরেক্ট হবে পাস্ট পারফেক্ট আর এখানে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 এখানে তো মেইন ভার্ব নাই ট্যাগ কোশ্চেনে তো মেইন ভার্ব হয় না তাহলে ইফ হি সরি আইটা তো মহিলা তাহলে ইফ শি হ্যাড এখন যেহেতু কথাটা নেগেটিভ তাহলে আসবে ইফ শি হ্যাডন্ট মানে এখানে কোনো মেইন ভার্ব আসবে না ইফ শি হ্যাডন্ট ফুল স্টপ অনেকে এটাকে কমপ্লিট করতে যে এভাবে লেখে যে ইফ শি হ্যাডন্ট কল তখন কিন্তু এটা হবে না কারণ তুমি কিন্তু ট্যাগ কোশ্চেনের ইনডিরেক্ট করতেছো তাহলে সেটা ট্যাগ কোশ্চেনের ফরম্যাটেই হবে তাহলে ডিডেন্ট আইটাকে আমাদের ইফ শি হ্যাডন্ট এইটাই লিখতে হবে কেউ যদি এটা লেখেন যে ইফ শি হ্যাডন্ট কল্ড তাহলে কিন্তু সেটা হবে না ঠিক আছে তো আশা করি ট্যাগ কোশ্চেনের ইনডিরেক্ট করাটা বুঝতে পারছেন এখন আমরা চলে যাব হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স যে বাক্যটাকে বলা হয় আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এই ধরনের বাক্যকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি তো চলো আমরা একটু দেখে নিই তার আগে আমার এটা পুরোটা একটু ইরেজ করতে হবে হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স ওকে তো চলো আমি ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু দেখে নিই ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কোন ধরনের বাক্যকে বুঝি সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা সাধারণত আমরা বলি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এই ধরনের বাক্য তো তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে ইম্পারেটিভ সেন্টেন্সকে তুমি কয় প্রকার ভাবে জানো তাহলে তোমাদের বেশিরভাগের উত্তর হবে চার প্রকার যে অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস আর ফরবিড তো কিন্তু এইখানে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সকে ন্যারেশনটা ভালো করে বোঝার সুবিধার্থে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমি প্রথমে দুইটা ক্যাটাগরিতে ভাগ করব একটা ক্যাটাগরি হচ্ছিল কমান্ড গ্রুপ এগুলা কিন্তু তুমি অন্য কোনো বইয়ে এইভাবে পাবা না কারণ হলো আমি আগের ক্লাসেও বলছি যে প্রত্যেকেরই পড়ানোর নিজস্ব প্যাটার্ন থাকে এগুলো আমার নিজস্ব প্যাটার্ন এই জন্য আমি আমার মতো করে জিনিসগুলোকে সাজিয়েছি এই যে এরকম ইম্পারেটিভ সেন্টেন্স কমান্ড গ্রুপ এরকম করে অ্যাকচুয়ালি তুমি পাবা না কোথাও এটা আমার নিজস্ব ওয়ে হ্যাঁ এই কমান্ড গ্রুপটাকে আমরা চারটা ফরম্যাটে পাই যেটা তোমরা সবাই চিনো যেমন হচ্ছিল অর্ডার মানে কি আদেশ রিকোয়েস্ট মানে কি অনুরোধ অ্যাডভাইস মানে কি উপদেশ আর হলো ফরবিড মানে হচ্ছিল নিষেধ আর আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছিল লেট গ্রুপটা হলো এখানে দুই ধরনের বাক্য পাবা একটা পাবা হলো পারমিশন বা অনুমতি আর আরেকটা গ্রুপ পাবা সাজেস্ট বা প্রস্তাব বা এটাকে আমরা অনেক সময় বলি প্রপোজাল ঠিক আছে তো পারমিশন আর হলো সাজেস্ট ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা আজকে যখন শিখবো পুরো ক্লাসটা আমরা এটাই কভার করব যে ইম্পারেটিভ সেন্টেন্সের দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে কমান্ড গ্রুপের চারটা অংশ চারটা স্লট একটা হচ্ছে অর্ডার আদেশ রিকোয়েস্ট অনুরোধ অ্যাডভাইস ফর উপদেশ আর একটা হচ্ছিল ফরবিড যেটা হচ্ছে নিষেধ আর লেট গ্রুপের ক্ষেত্রে আছে হলো দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে পারমিশন এই পারমিশন আর আরেকটা ক্যাটাগরি হচ্ছিল সাজেস্ট পারমিশন মানে হচ্ছিল অনুমতি আর সাজেস্ট মানে হচ্ছিল প্রস্তাব বা পরামর্শ তো এই লেট গ্রুপের মধ্যে একটা সহজ কথা বলে দিই লেট গ্রুপের দুই অংশেই লেট হবে মানে লেট শব্দটা থাকবে তবে দুই ভ্যারিয়েন্ট তুমি যেখানে পারমিশন গ্রুপটা দেখতেছো সেখানে লেটের ব্যবহার হবে শুধু LET লেট আর সাজেস্ট গ্রুপে তুমি যেটা পাবা সেটা পাবা লেটস LETS লেটস বা ফুল ফর্ম করলে লেট আস তো এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্লাসিফিকেশন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের এখন বাকি অংশগুলো আমরা প্রতিটা অংশের আমরা এখন রূপান্তরটা আমরা একটু চেঞ্জেস গুলো দেখবো তো চলো আমরা একটু স্টার্ট করি ওকে তো আমরা প্রথমে দেখবো হচ্ছিল কমান্ড গ্রুপ এই কমান্ড গ্রুপের কিছু বেসিক নিয়ম আছে বেসিক নিয়ম হচ্ছিল কমান্ড গ্রুপের বলতে আমাদের কি থাকবে কমান্ড গ্রুপ চারটা একটু আগে যেটা বললাম আদেশ উপদেশ অনুরোধ নিষেধ তো কমান্ড গ্রুপের বেসিক নিয়মগুলোর মধ্যে আমরা যেটা পাবো সেটা হলো আগে আমরা বেসিক রুলসটা আগে শিখি ঠিক আছে বেসিক রুলস ভালো করে মনে রাখবা কমান্ড গ্রুপের যেটা রুলস সেটা কিন্তু লেট গ্রুপে কখনো কাজ করবে না লেট গ্রুপ আর কমান্ড গ্রুপের সম্পূর্ণ ভিন্নতা রয়েছে
কমান্ড গ্রুপের বেসিক রুলস হচ্ছে হলো নাম্বার 1, সেটা হচ্ছে হলো রিপোর্টেড ভার্ব হবে হচ্ছে হলো কমান্ড টাইপ। এইটা বোঝাটা খুবই জরুরি, ঠিক আছে? যদিও খুবই সহজ, বাট বোঝাটা খুবই জরুরি। কমান্ড টাইপ, এখন কমান্ড টাইপ কি, যে সেন্টেন্সের কথাটা যদি বলা হয়, মানে ইম্পারেটিভ বাক্যটা যদি বোঝানো হয় আদেশ, তাহলে হবে অর্ডারড। যদি বোঝানো হয় অনুরোধ, তাহলে হবে রিকোয়েস্টেড। যদি বোঝানো হয় উপদেশ, তাহলে হবে অ্যাডভাইসড। যদি বোঝানো হয় নিষেধ, তাহলে বলা হবে ফরবিড। অর্থাৎ রিপোর্টেড ভার্ব কমান্ড কেমন দেওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে রিপোর্টেড ভার্ব সেড টুর বদলে আমরা হয় লিখবো হচ্ছে হলো অর্ডারড, যদি কথাটা আদেশ বোঝায়। তারপর লিখবো হচ্ছে রিকোয়েস্টেড, যদি কথাটা অনুরোধ বোঝায়। লিখবো হচ্ছে অ্যাডভাইসড, যদি কথাটা উপদেশ বোঝায়। আর লিখবো হচ্ছে হলো ফরবেড, যদি কথাটা নিষেধ বোঝায়। তাহলে আদেশ হতে পারে, উপদেশ হতে পারে, অনুরোধ হতে পারে, নিষেধ হতে পারে। সেড টুর বদলে হি সেড টু মি, হি অর্ডারড মি হতে পারে। হি সেড টু মি, হি অ্যাডভাইসড মি, এটাও হতে পারে। হি সেড টু মি, হি রিকোয়েস্টেড মি, এটাও হতে পারে। আবার হি সেড টু মি, হি ফরবেড মি, এটাও কিন্তু হতে পারে। ডিপেন্ডস অন হোয়াট উই আর সেইং, অথবা হোয়াট ইজ বিং সেইড, কি বলা হচ্ছে বা আমরা কি বলছি, এটার উপর ডিপেন্ড করে আমাদের রিপোর্টেড ভার্বটা আমরা ব্যবহার করব ইনডিরেক্টে। এবার দ্বিতীয় রুলসটা হচ্ছে হলো এখানে লিঙ্কার হিসেবে আমরা লিঙ্কারের লিস্ট আমরা আগেও পড়ছিলাম, যদিও লিঙ্কার হিসেবে আমরা টু অথবা নট টু বসাবো। কথাটা যদি কোনো কিছু ইতিবাচক বা হ্যাঁ বোধক বলা হয় তাহলে টু হবে, আর ইম্পারেটিভ স্টেটমেন্টটা যদি না বোধক হয় তাহলে সেখানে নট টু হবে। কিছু করতে বলা হলে টু হবে, কিছু করতে না বলা হলে নট টু হবে। কিছু করার অনুরোধ থাকলে টু হবে, কিছু না করার অনুরোধ থাকলে নট টু হবে। এরকম কোনো কিছু করার পরামর্শ থাকলে টু হবে, কোনো কিছু না করার পরামর্শ থাকলে নট টু হবে। থার্ড পয়েন্টে আমরা এখন আসি। থার্ড পয়েন্টটা হচ্ছে হলো সেন্টেন্সের বাকি অংশটা কেমন হবে, সেন্টেন্সটা কেমন হবে। সেন্টেন্সটা ডেফিনেটলি তো অ্যাসার্টিভ হবে, ইনডিরেক্ট সবসময় অ্যাসার্টিভ হয়, বাট এখানে সেন্টেন্সের নো গ্রামাটিক্যাল চেঞ্জ, গ্রামাটিক্যাল কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তবে ন্যারেশন কালচার, তারপর হচ্ছে প্রোনাউনের পরিবর্তন, এটা তো হবে, বাট গ্রামাটিক্যালের কোনো বিশেষ কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে কমান্ড গ্রুপের বেসিক রুলস, ঠিক আছে? এখন এই বেসিক রুলস অনুযায়ী আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা অর্ডারটাকে আমরা কিন্তু কভার আপ করতে পারবো। চলো আমি একটু অর্ডার বা আদেশমূলক বাক্য একটু দেখে নিই। অর্ডার, ঠিক আছে? অর্ডার এই বেসিক রুলসের মধ্যে সম্পূর্ণ কিছু অর্ডারে কভার হবে। যেমন he said to me open the gate, সে আমাকে বললো গেটটি খুলো, এটা একটা আদেশ। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, he said to me open the gate এর সাথে একটা জিনিস অ্যাড করে দেই। he said to me open the gate এর সাথে একটা জিনিস অ্যাড করি নাও। he said to me open the gate, সে আমাকে বললো গেটটা এখন খুলো। এই যে এখন এখানে গ্রামাটিক্যাল নিয়মের হিসাব সবকিছু বলতেছি। হি সেড টু মি, এটা যেহেতু এখানে বুঝাই যাচ্ছে যে গেটটা এখন খুলো, এটা একটা আদেশ বোঝানো হচ্ছে, তাহলে এইখানে আমরা লিখবো হি অর্ডার্ড মি। হি এই সেড টুর বদলে আমরা রিপোর্টেড ভার্ব লিখবো অর্ডার্ড। হি অর্ডার্ড মি। ইনভার্টেড কমার বদলে আমরা লিখবো হচ্ছে হলো টু, যা আছে তাই হবে, কারণ সেন্টেন্সে কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ হবে না। টু ওপেন দা গেট। এখন দেখো এই যে নাও আছে, নাও এর পরিবর্তে কিন্তু আমরা দেন লিখবো। আমি এখানে বলছি গ্রামাটিক্যাল কোনো চেঞ্জ হবে না, বাট এখানে ন্যারেশন কালচারের যে বেসিক যে পরিবর্তনগুলো এগুলো তো হবেই। আবার ওই যে আই যদি থাকে তাহলে হি হয়ে যাবে, এটাও কিন্তু হবে। তাহলে ওপেন দ্য গেট, নাও এর বদলে আমরা লিখবো হচ্ছে হলো দেন। আমরা জানি ন্যারেশন কালচার আমরা এটা শিখেছি যে ওপেন নাও থাকলে দেন হয়, দিস থাকলে দ্যাট হয়, সেই অনুযায়ী এটা হইলো। তাহলে অর্ডার বা আদেশমূলক বাক্যে মূল কথা হলো সেড টুর বদলে আমরা অর্ডার লিখলাম, কারণ এখানে আদেশ বোঝানো হচ্ছে। ইনভার্টেড কমার বদলে আমরা এখানে টু লিখলাম, কারণ এখানে ইতিবাচক কথা বলা হচ্ছে, কোনো নেগেটিভ কথা বলা হয় নাই, তাই আমরা এখানে টু দিছি, নট টু দেই নাই। আর সেন্টেন্স যেমন আছে তেমনই লিখছি, আর হচ্ছে ন্যারেশন কালচারে পরিবর্তন করছি। এই হচ্ছে অর্ডার সেন্টেন্সের, যে কোনো অর্ডার সেন্টেন্স এমনই হবে। আরেকটা অর্ডার দেখাই, বি নাম্বার। Father said to me go to study at once.
এই মুহূর্তে পড়তে যাও বাবার ডায়লগ, এটা সাধারণত কমন ভাবে বাবার ডায়লগ। আমি আজকে গতকাল ক্লাসেও আমি এই উদাহরণটা দিয়েছিলাম। ফাদার ordered me, said to me এর বদলে হলো ordered me, তারপর ইনভার্টেড কমার বদলে হবে to go to study at once। এখানে আলাদা করে ন্যারেশন কালচার বসে নাই, তাই আমরা বসাই নাই, অর্থাৎ কোনো পরিবর্তন হয় নাই। তো এই হলো অর্ডার। আশা করি অর্ডারের ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার চলো আমরা যাব হলো রিকোয়েস্টে যাব। রিকোয়েস্ট বা অনুরোধমূলক বাক্য। এখন তুমি একটা বাক্য সেটা রিকোয়েস্ট বুঝবা কিভাবে? আমি যদি বলি গিভ মি সাম মানি, কিছু টাকা দাও, এটাকে তুমি অনুরোধ মনে করবা? মনে হচ্ছে তো অনুরোধ, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা অনুরোধ, বাট এখানে আমরা অ্যাকচুয়ালি গ্রামারের কমপ্লিট হিসাবে এটাকে রিকোয়েস্ট বলতে পারবো না, কারণ রিকোয়েস্ট একটা সেন্টেন্স অনুরোধ বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে, এটা বোঝার জন্য দুইটা ইন্ডিকেটর আছে সেন্টেন্সে। তাহলে এখানে একটা রিকোয়েস্টে তাহলে বিশেষ রুলস থাকবে, রাইট? আচ্ছা, অর্ডারে কিন্তু আলাদা করে কোনো রুলস নেই, বেসিক রুলসটাই ইম্পারেটিভের বেসিক রুলস, কমান্ড গ্রুপের বেসিক রুলসটাই অর্ডারের সম্পূর্ণ কিছু কভার আপ করবে। বাট রিকোয়েস্ট বোঝানোর ক্ষেত্রে দুটো এক্সট্রা জিনিস তোমার জানতে হবে। রুলস হলো একটা বাক্য রিকোয়েস্ট বা অনুরোধ বোঝাচ্ছে কিনা তা জানার জন্য তোমার দুইটা জিনিস থাকা লাগবে। একটা হলো প্লিজ, সেন্টেন্সে প্লিজ থাকতে হবে। আরেকটা হলো প্লিজ না থাকলে তুমি যদি কাইন্ডলি পাও তাও হবে। এখন এই প্লিজ আর কাইন্ডলি নিয়ে আমার একটা ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আছে। সেন্টেন্সে প্লিজ কি হয়, প্লিজ আর কাইন্ডলি দুইটা নেচার দুই ধরনের। প্লিজের নেচার হচ্ছে কিছুটা জেন্টলম্যান টাইপ। যেহেতু আমাদের এটা রিকোয়েস্ট, তাই এখানে রিপোর্টেড ভার্ব কিন্তু রিকোয়েস্টেড হবে। যখন তুমি সেড টু মির বদলে রিকোয়েস্টেড বলবা, তাহলে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এখানে অনুরোধ বোঝানো হচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে তোমার প্লিজ কিন্তু আর ইনডিরেক্টে বসবে না। প্লিজ তখন কিছুটা ভদ্রলোকের মতো ভাববে যে আচ্ছা এখানে তো রিকোয়েস্টেড আছেই, তাহলে তা আমার আর কাজ নাই, কারণ রিকোয়েস্টেড তো অনুরোধ বুঝাইতে এসেই, আমি আর না বসি। ঠিক সেই অনুযায়ী এটা তোমার মানে পড়ানোর বিভিন্ন টোন থাকে, তো এটা আমি আমার ওয়ে করতে বুঝাচ্ছি। তাহলে প্লিজ আর কি করবে, প্লিজ বসবে না, প্লিজ উঠে যাবে। সেন্টেন্সে সে আর ইনডিরেক্টে সে বসবে না, সে ভদ্রলোক, ডিসেন্ট। তোমার লাইফও এমন হওয়া উচিত, তুমি নিজেকে এত অ্যাভেলেবল করবা না। আমি ক্লাসেও স্টুডেন্টদেরকে এই কথাটা বলছি এবং আমি সবসময় এটা বলি যে যেখানে তোমার প্রয়োজন খুব বেশি নাই বা যেখানে তোমার প্রয়োজন নাই, তুমি সেখানে অযাচিত হয়ে থাকবা না, তোমার ভ্যালু কমে যাবে। যেখানে বরং তুমি নিজেকে অ্যাভেলেবল করো তাদের কাছে যাদের তোমার অ্যাকচুয়ালি প্রয়োজন, সেই ক্ষেত্রে তোমার উপস্থিতিটা মূল্যবান হবে এবং তুমিও মূল্যবান হবা। ঠিক আছে? আচ্ছা, আর এইবার দেখো কাইন্ডলি হচ্ছে একটু ঘাড়তারা টাইপ, কিছুটা হলো আমি ক্লাসে একটু মজা করে বলি, কিছুটা হচ্ছে পুষ্পারাজের মতো। পুষ্পারাজ আপন জায়গা নেই, ওর কথা হচ্ছে এরকম। মুভিতে তো বলে ঝুঁকেগা নেই, ও কাইন্ডলি বলতেছে থাকুক গা, রিকোয়েস্টেড থাকুক, আমার কোনো মাথা ব্যথা নেই, আমি যাব না। তারপরে সে কি করে, সে ওই যে পুষ্পার মতো খোরাইতে সেন্টেন্সের শেষে যায় বসে। অর্থাৎ কাইন্ডলি কি হয়, কাইন্ডলি থাকে সেন্টেন্সে, তবে সে কই বসে, শেষে বসে। সে প্লিজের মতো চলে যায় না, সে শেষে। রিকোয়েস্টেড বসুক তাও সমস্যা নেই, ও থাকবেই, ও শেষে হইলেও থাকবে। কাইন্ডলির ব্যাপারটা এটা। তার মানে আমরা এখানে মূল কথা কি বুঝলাম, প্লিজ থাকলে আমরা উঠাই দিব, তার বদলে রিকোয়েস্টেড বসাবো। কাইন্ডলি থাকলে আমরা রিকোয়েস্টেড বসাবো ঠিকই, কিন্তু কাইন্ডলিটাকে আমরা উঠাবো না, ওটাকে আবার শেষে রাখবো। চলো দুইটা উদাহরণ দেখি, আমি একটা উদাহরণ দিয়ে দুইটা বুঝাবো, ঠিক আছে? ধরো এই উদাহরণটা লিখলাম, হি said to me please help me। he said to me please help me, এখানে দেখো এখানে প্লিজ আছে, রাইট? এখানে প্লিজের বদলে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে আরেকটা দিয়ে লিখি, কালারটা এবার দিলাম হলো একটু ডার্ক কালার দিই, ব্লু কালার দিই। এবার লিখলাম হলো কাইন্ডলি। কাইন্ডলি ধরো দুইটা সেন্টেন্সই আছে, প্লিজও আছে আবার কাইন্ডলিও আছে। he said to me please help me, এটাও আমরা করে দেখবো। he said to me kindly help me, এটাও আমরা করে দেখবো। তো যদি লাল কালারটা দিয়ে যদি লিখে তাহলে সেটা প্লিজেরটা বলি, তাহলে এখানে হবে কি দেখো, হি যেহেতু প্লিজ আছে তাই রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি। প্লিজ আর থাকবে না, তাহলে চলে যাবে, যেহেতু সে ভদ্রলোক। হি ইজ রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমার বদলে হবে টু, কারণ এখানে কোনো নেগেটিভ কথা নাই, টু হেল্প হিম। হি সেড টু মি টু হেল্প হিম। দেখো এখানে কোনো প্লিজ বসেই নাই। বাট তুমি যদি এখানে কাইন্ডলি কে ব্যবহার করে লিখতে চাও, তাহলে সেই ক্ষেত্রে আনসারটা কেমন হবে চলো দেখি আমরা। হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। এইবার কাইন্ডলি কিন্তু যাবে না, সে কি করবে, সে শেষে বসবে।
তাহলে মূল কথা হচ্ছে সেন্টেন্সে যখন রিকোয়েস্ট বোঝাবে প্লিজ বা কাইন্ডলি থাকতে হবে। যদি প্লিজ থাকে তাহলে সে চলে যাবে, তার বদলে ইন রিপোর্টেড ভার্ব রিকোয়েস্টেড হইলেই এনাফ, আর লিঙ্কার হবে টু। আর যদি কাইন্ডলি থাকে তাহলে সে রিকোয়েস্টেড তো বসবেই, তার সাথে লিঙ্কার টুও বসবে, কিন্তু সে আর যাবে না, সে সেন্টেন্সের থেকেই যাবে এবং সে সেন্টেন্সের শেষে গিয়ে বসবে। ঠিক আছে, ট্রাস্ট মি, রিকোয়েস্টের ক্ষেত্রে আর কোনো রুলস আর কোনো ইস্যুস নাই। এইটা বুঝতে পারলে তুমি যত প্রকার রিকোয়েস্ট সেন্টেন্স আছে, অনুরোধমূলক বাক্য আছে, সব তুমি ইনডিরেক্ট তুমি করতে পারছো। তো এখন আমরা দেখবো হচ্ছে হলো ইম্পারেটিভ, অর্ডার, রিকোয়েস্ট। এবার দেখবো আমরা অ্যাডভাইস। এবার আমরা দেখবো অ্যাডভাইস বা উপদেশমূলক বাক্য। আমি কালারটা নরমাল ভাবে ব্লু করে রেড করে রাখি, যেটা সবসময় লিখতেছিলাম। এখন আমরা দেখবো অ্যাডভাইস। এখন অ্যাডভাইসের ক্ষেত্রেও কিন্তু দুইটা ইন্ডিকেটর আছে। একটা হচ্ছে অলওয়েজ, অলওয়েজ থাকলে কি হবে, আর একটা হচ্ছে হলো নেভার। একটা সেন্টেন্সের মধ্যে যদি এই অলওয়েজ আর নেভার না থাকে, তুমি সেটাকে অ্যাডভাইস বলতে পারবে না। আমি যদি বলি যে হেল্প কি টেল দ্য ট্রুথ, সত্য কথা বলো, এই টেল দ্য ট্রুথ সত্য কথা বলো, এটা একটা অর্ডার। কিন্তু তুমি যদি বলো অলওয়েজ টেল দ্য ট্রুথ, তাহলে সদা সত্য কথা বলবা, এটা তোমাকে উপদেশ বোঝানো হচ্ছে। আবার ডোন্ট টেল এ লাই, মিথ্যা বইলো না, মিথ্যা বইলো না, এটা তোমাকে কমান্ড দেওয়া হচ্ছে। কিন্তু আমি যদি বলি নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবা না, এটা একটা উপদেশ দেওয়া হচ্ছে। তার মানে কি, একটা সেন্টেন্স অ্যাডভাইস হইতে হইলে সেক্ষেত্রে তোমাকে অলওয়েজ অথবা নেভার যে কোনো একটা থাকতে হবে। এখন এই ক্ষেত্রে অলওয়েজ আর নেভারের ক্ষেত্রে আমার ইনডিরেক্ট করার ক্ষেত্রে নিয়মটা কি? এই অলওয়েজ হচ্ছে হলো ওই যে পুষ্পারাজের মতো রিকোয়েস্টের ক্ষেত্রে, যেমন এটা কই বসবে, শেষে বসবে, অলওয়েজ শেষে বসবে, এবং রিপোর্টেড ভার্ব হবে হচ্ছে হলো ওই যে একই রকম ভাবে অ্যাডভাইসড হবে। কিন্তু নেভার হচ্ছে হলো এভার হবে, এভার হয়ে শেষে বসবে। আর আমরা তো শুরুতেই বলছি যখন কথাটা নেগেটিভ হয় তখন তার সাথে টু না হয় এবার হবে নট টু। এটা আমি আলাদা করে মানে মূল কথাটার সাথে লিখলাম না, ব্র্যাকেটে লিখলাম। এবার নট টু হবে, লিঙ্কার কি হবে, এই নট টুটা কি, এই নট টুটা হচ্ছে হলো একটা লিঙ্কার, নট টুটা হচ্ছে হলো লিঙ্কার হবে নট টু। কারণ কি, ওই যে নেভার, নেভার তো নেগেটিভ কথা, তাই এখানে আর নেভার হয়ে যাচ্ছে এভার, তাই নেগেটিভিটির একটা শর্ট গ্যাপ থাকতেছে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য লিঙ্কারকে টু রাখলে হবে না, এখানে নট টুই আনতে হবে। চলো একটা দুইটা উদাহরণ দেখে নিই। এ নাম্বার, মাদার said to me always help the poor, mother said to me always help the poor। তাহলে এখানে আমরা কি লিখবো, mother said to me বদলে লিখবো হচ্ছিল mother advised me to help the poor always, mother advised me to help the poor always। এখানে আমরা রিপোর্টেড ভার্ব said to এর বদলে আমরা লিখছি advised, ওকে। ইনভার্টেড কমা উঠিয়ে আমরা লিখছি টু, কারণ অলওয়েজ পজিটিভ কোনো নেগেটিভ কথা বলতেছে না, পজিটিভ কথা বলছে, তাই এখানে টু লিখবো। আর এই অলওয়েজ কে আমরা নিয়ে গিয়ে দিছি সেন্টেন্সের একদম শেষে, মাদার অ্যাডভাইসড মি টু হেল্প দ্য পোর অলওয়েজ। এবার যদি আমরা বি থেকে অর্থাৎ মানে নেগেটিভ দিয়ে বলি, নেভার দিয়ে যদি জিনিসটা লেখার চেষ্টা করি, যেমন বি দিয়ে, এবার মার বদলে এবার বাবাকে আনি, মাকে আনছি, বাবাকে আনা উচিত। ফাদার said to me never tell a lie, কখনো মিথ্যা বলো না। তাহলে এখানে নেভার আছে যেহেতু বুঝিয়ে যাচ্ছে এটা ইম্পারেটিভের অ্যাডভাইস সেন্টেন্স, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে হলো ফাদার অ্যাডভাইসড মি, এবার আসবে যেহেতু নেভারটা নেগেটিভ কথা, তাই এখানে টু হবে না, এবার হবে নট টু, তারপর টেল আ লাই, আর নেভারটা ঘুরে চলে যাবে শেষে, আর কি হয়ে যাবে, এভার। এটি তো আমরা শিখলাম এই মাত্র, তাই না? তাহলে এখানে আমরা যা যা দেখতেছি সেটা হচ্ছে হলো অলওয়েজ থাকলে আমাদের কি হবে, অলওয়েজ থাকলে শেষে বসবে, নেভার থাকলে এভার হয়ে শেষে বসবে, এই তো মূল কথা। লিঙ্কার হবে টু, আর হচ্ছে হলো রিপোর্টেড ভার্ব হবে অ্যাডভাইসড। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে হলো লাস্ট এই কমান্ড গ্রুপের লাস্ট ওয়ানটা দেখবো, সেটা হচ্ছে হলো
ফরবিড, ফরবিড, ফরবিড মানে নিষেধ। ওকে, ফরবিড মানে আচ্ছা, অর্ডার মানে তো আদেশ, অর্ডারের ঠিক বিপরীত হচ্ছে হলো ফরবিড। কোনো কিছু করতে বলা হচ্ছে আদেশ, কোনো কিছু নিষেধ করা হচ্ছে হলো মানে কোনো করতে মানা করা হচ্ছে হলো নিষেধ। তাই এটাকে ইংরেজিতে আলাদা আলাদা করে বলা হয়, অর্ডার মানে আদেশ, আবার নিষেধ ইংরেজি হচ্ছে হলো ফরবিড। এখন তুমি কিন্তু অর্ডারকে ফরবিড দ্বারা প্রকাশ করতে, ফরবিডকে অর্ডার দ্বারা প্রকাশ করতে পারো, কারণ কি কোনো কিছু নিষেধ না করা মানে নিষেধ, তাহলে না না করার আদেশ দেওয়াটাই হচ্ছে কি নিষেধ, না করা মানে নিষেধ, আবার না করার আদেশ দেওয়াটাও তো নিষেধ। আচ্ছা, তাই আমরা এখানে এই ফরবিডকে আমরা মনে রাখতে পারি, যেহেতু ফরবিড অর্ডার দিয়েও প্রকাশ করা যায়, তো এই ক্ষেত্রে আমাদের একটু ছোট্ট একটা রিমাইন্ডার থাকলে হবে। এক মিনিট, আমার একটা ফোন আসছে, আমি একটু কেটে দিই। ওকে 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 ওকে, এখানে আমাদের দুইটা জিনিস হবে। নাম্বার ওয়ান হচ্ছে হলো, যদি তুমি সেন্টেন্সটা অর্ডার দিয়ে লিখতে চাও, তো রিপোর্টেড ভার্ব হি সেড টু মি, একটু আমি আবার কলে আসতেছি তোমাদের সাথে, একটা মিনিট আমাকে একটু এক্সকিউজ করতে হবে। ওকে, আচ্ছা, সরি ফর ইন্টারাপশন, আমার একটা কল আসছিল স্টুডেন্টের, তো কল অ্যাটেন্ড করতে হয়েছিল। এখন চলো আমরা একটু ফরবিড পার্টটা দেখে নিই। এই আগের অংশটুকু আমি এখানে কেটে দিয়েছি, ওই ইন্টার কমিউনিকেশনের পার্টটা। তো চলো আমরা ফরবিডের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানলাম, যে অর্ডার থাকলে আমরা এখানে কি লিখতে পারি। অর্ডার থাকলে আমরা এখানে লিঙ্কার হিসেবে ব্যবহার করবো হচ্ছিল নট টু। অর্ডার থাকলে আমরা লিঙ্কার হিসেবে ব্যবহার করবো নট টু। যেহেতু ফরবিড নিষেধ, তাই অর্ডার থাকলে আমাদের লিঙ্কার নেগেটিভ করে নিতে হবে। আর যদি তুমি সরাসরি ফরবিডের নিজস্ব রিপোর্টের ভার্ব মূল ওয়ার্ড যে ফরবেইড দিয়ে লেখো, তাহলে এখানে তো নেগেটিভ করাই আছে, মানে ফরবিড মানেই তো নিষেধ, আলাদা করে তার নিষেধ না বলার প্রয়োজন নাই, তাহলে টু। তাহলে এইখানে তুমি জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, যে তোমার যদি রিপোর্টেড ভার্ব হয় অর্ডার, রিপোর্টেড ভার্ব তুমি যদি কোনো একটা নিষেধমূলক বাক্যকে রিপোর্টেড ভার্ব যদি তুমি অর্ডার দিয়ে লিখতে চাও, তাহলে সেক্ষেত্রে লিঙ্কার বসাইতে হবে নট টু। আর রিপোর্টেড ভার্ব যদি ফরবিড দিয়ে লেখো, সেক্ষেত্রে লিঙ্কার তোমার টু বসাইতে হবে। তুমি যদি এর ব্যতিক্রম করো বা এর উল্টা করো, তাহলে কিন্তু ভুল হবে। অর্থাৎ অর্ডারের সাথে যদি টু অ্যাড করো আর ফরবিডের সাথে যদি শুধু নট টু বসাও, মানে অর্ডারের সাথে টু আর ফরবিডের সাথে যদি নট টু বসাও, পুরোটাই ভুল হয়ে যাবে। সো এটা করা যাবে না, অর্ডারের সাথে অবশ্যই নট টু, ফরবিডের সাথে অবশ্যই টু বসাইতে হবে। ঠিক আছে, চলো একটু উদাহরণ দেখে নিই। যেমন এ নাম্বার, হি said to me, he said to me, সে আমাকে বলল, don't run in the sun. He said to me, don't run in the sun. সে আমাকে বলল রোদ্রের মধ্যে দৌড়ায়ও না। এখানে সান মানে কিন্তু সূর্য না, এখানে সান মানে মূলত সানলাইট বোঝানো হচ্ছে, কারণ আমরা এলিয়েন, আমার মনে হয় এলিয়েনও সূর্যের মধ্যে দৌড়ানোর সিদ্ধান্ত নেবে না, তাই না? আচ্ছা, তো এটা সানলাইট বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো? যদি আমি এটা দুইটা দিয়ে করব, আগে ফরবেড দিয়ে করি, ঠিক আছে? হি forbade me, he forbade me, এখানে আমরা আর এখন আমরা কিন্তু নট টু লিখতে পারবো না, যেহেতু ফরবেড লিখছি। he forbade me to, আর যেহেতু নেগেটিভ করা অলরেডি হয়ে গেছে ফরবিড দিতে, এখানে ডন্ট এর কিন্তু আর কোনো প্রয়োজন নাই। he forbade me to run in the sun. এখন তোমরা যদি বলো স্যার প্রয়োজন নাই, কিন্তু দিলে কি সমস্যা? হ্যাঁ, দিলেও সমস্যা, কারণ তুমি অলরেডি ফরবিড দিয়ে নেগেটিভ করে দিছো, তাই এখানে তুমি ডন্ট চাইলেও আনতে পারবা না। আর এইখানে দেখো, তুমি যদি এটা যদি অথবা মানে একই কথা তুমি আরেকভাবে লিখতে পারো, এবার অর্ডার দিয়ে যদি করতে চাও, হি অর্ডারড মি, এবার কিন্তু আর ফরবিড দিলাম না, এবার অর্ডার দিলাম, এবার তাই টু লিখবো না, এবার আমরা লিখবো নট টু। হি অর্ডারড মি নট টু, ফরবিড মি টু। ঠিক আছে, এখানে আমরা লিখবো হি অর্ডারড মি নট টু রান ইন দা সান। হি অর্ডারড মি নট টু রান ইন দা সান। এই হচ্ছে হলো ফরবিড করার নিয়ম। আচ্ছা, তাহলে এখানে আমরা মূলত আমাদের গ্রুপ কমান্ড গ্রুপের গুলো আমরা পেলাম। এখন আমরা দেখবো হচ্ছে ইম্পারেটিভের কি গ্রুপ, লেট গ্রুপটা আমরা একটু দেখবো। সকল লেখা ইরেজ করে দিলাম। আমরা কি ওটা কি এখানে লিখেছি? আচ্ছা, এখানে তো আমার ফেস আসার কথা, এখানে যখন আমি রেকর্ড করি তখন তো এখানে ফেসটা দেখা যায় না, দেখি এখানে ঠিক মতো আসছে কিনা, তোমরা কি এটা দেখতে পাচ্ছ কিনা, আই এম নট শিওর।
তবে আশা করি অতটুকু আসার কথা, হ্যাঁ ভিডিওতে আসার কথা, হ্যাঁ এতটুকু আসার কথা, খুব বেশি সমস্যা হওয়ার কথা না। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে হলো লেট গ্রুপ। রিভিউ স্টার্ট পেন লেট গ্রুপ। আমরা পড়েছিলাম যে লেট গ্রুপে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হলো পারমিশন আর একটা হচ্ছে সাজেস্ট। তো চলো আমরা একটু পারমিশন গ্রুপটা দেখি। প্রথমে দেখবো হচ্ছে পারমিশন গ্রুপ। নাম্বার 1 পারমিশন গ্রুপ। পারমিশন, এইটাও মুছে দেই। হ্যাঁ, লেট, লেটের ক্ষেত্রে আমরা প্রথমটা পাবো হচ্ছে পারমিশন। ওকে, এই পারমিশন গ্রুপের মধ্যে যে নিয়মটা, সেই নিয়মটা একটু খেয়াল করে দেখো। এটা কিন্তু কমান্ড গ্রুপের বেসিক নিয়মের সাথে মিলবে না, এখানে এর নিয়ম আলাদা আলাদা রয়েছে। যেমন প্রথম নিয়ম 1 নাম্বার, রিপোর্টেড ভার্বটা কি হবে? রিপোর্টেড ভার্ব সেট টুর বদলে এখানে আমরা মূলত বসাবো রিকোয়েস্টেড। এবার এখন বলি স্যার এটা কেন রিকোয়েস্টেড? দেখো পারমিশন মানে হচ্ছে অনুমতি, পারমিশন মানে অনুমতি। অনুমতি কিন্তু এক ধরনের অনুরোধ। আমি কি ভিতরে আসতে পারি? এটা একটা অনুরোধ না? আচ্ছা তাকে ভিতরে আসতে দাও, এটা একটা অনুরোধ, একটা ফর্মালি অনুরোধের ক্যাটাগরিতে পারে, তাই এখানে আমরা রিকোয়েস্টেড ব্যবহার করব। পারমিশন ইজ কাইন্ড অফ আ রিকোয়েস্ট, ঠিক আছে, এই জন্য আমরা এটা ব্যবহার করছি। এবার নাম্বার 2, তাহলে এখানে রিপোর্টেড ভার্ব রিকোয়েস্টেড ব্যবহার করব পারমিশনের ক্ষেত্রে লেট থাকলে। ওকে, আর আরেকটা হচ্ছে এখানে লিঙ্কার কি হবে? লিঙ্কার এখানে হবে হচ্ছে হলো দ্যাট। লিঙ্কার কি হবে? দ্যাট। এবার নাম্বার 3 সেন্টেন্স। এখানে সেন্টেন্সের ফরম্যাটটাই সবথেকে মেইন থিং, ঠিক আছে। তো চলো আমরা একটু দেখি এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে। সাবজেক্ট হবে, তারপর হবে মাইট, তারপর সেন্টেন্সে যা যা আছে তাই হবে। এইখানে একটা আরেকটু কিন্তু আপগ্রেড করা যায়, এটা একটু আরেকটু প্রো লেভেল। এই মাইটের বদলে কেউ যদি চায় সে একটা লম্বা একটা কথা লিখতে পারে যে মাইট বি অ্যালাউড টু। এই শুধু মাইটের বদলে কেউ যদি চায় এটাও লিখতে পারে, ঠিক আছে। বাট আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করি মাইট দিয়েই কভার আপ করতে, এটাই এখন স্ট্যান্ডার্ড বেশি, বাট ওইটা আরেকটু এলিট লেভেল, ঠিক আছে। তো চলো আমি একটু দেখি, একটা এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে হলো হি said to me let me do the job। সে আমাকে বললো আমাকে এই কাজটা করতে দাও। হি said to me let me do the job। তাহলে এখানে নিয়মটা কি হবে দেখো, রিপোর্টেড ভার্ব হবে রিকোয়েস্টেড। রিপোর্টেড ভার্ব হবে, পড়ে গিয়েল, দুঃখিত, এখানে এইটা ওয়েবক্যামটা পড়ে গিয়েছে, সেটআপটা একটু ঠিক করে নেই। আই গেস এখন ওকে আছে। ওই যে টান লেগেছে, পা ব্যথা হয়ে গিয়েছিল। ওকে, এখানে আমাদের অ্যান্সারটা কি হবে চলো আমরা দেখি। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে হলো হি সেড টু মি। সেড টু মির বদলে হবে হচ্ছে রিকোয়েস্টেড মি। হি রিকোয়েস্টেড মি, যেহেতু এটা একটা পারমিশন, পারমিশন এক ধরনের অনুরোধ। আবার বলছি হি রিকোয়েস্টেড মি। লিঙ্কার হবে হচ্ছে হলো দ্যাট। তাহলে আমরা এখানে কি কি করছি, সেড টুর বদলে রিকোয়েস্টেড, লিঙ্কার, দ্যাট। তারপর এরপরে হবে সাবজেক্ট, কে অনুরোধ করছে, হি আমাকে বলছে, এই ব্যক্তি আমাকে বলছে, তাহলে এখানে হবে হি রিকোয়েস্টেড মি। এই মিটা হবে অ্যাকচুয়ালি ওই হি, তাহলে হি। এবং এরপরে আসবে মাইট, হি মাইট, তারপর যা আছে তাই, যে ডট ডট দিয়ে রাখা আছে তাই না স্ট্রাকচারে, তাই হি মাইট ডু দা জব। এইটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে হি সেড টু মি, হি রিকোয়েস্টেড মি। লিঙ্কার দ্যাট, হি রিকোয়েস্টেড মি দ্যাট। সাবজেক্ট প্লাস মাইট প্লাস বাকি অংশ, হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট ডু দা জব। ওকে, এইবার লেট গ্রুপ সম্পর্কে কি ধারণা হয়েছে? আমি আরেকটা উদাহরণ দেই তোমাদের ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, আর একটু ক্লিয়ার করার জন্য। আবার একটা খেয়াল করো, এটা এ না তো, এটা এখন বি হবে। রিভিউ পেন। ওকে, এবার দেখো বিতে দেখো, আরেকটা এক্সাম্পল দিই। দা বয় said to the man
let me clean your car, ঠিক আছে? the boy said to the man, let me clean your car. তো এখানে আমরা এখানে লিখবো the boy requested the man that he, মানে এই হিটা হচ্ছে the boy, the man না কিন্তু he, যে কাজটা করবে, যে অনুরোধ করছে সে, he might, এখন এই might এর বদলে তুমি কিন্তু চাইলে এইভাবে লিখতে পারো might be allowed to। আচ্ছা, he might clean his, এই হিসটা বলতে ম্যান, তাই না, কার। আচ্ছা, তাহলে he might clean his car। এই এখন এই might এর বদলে কেউ যদি লিখতে চায়, যে এর বদলে যদি লিখতে চায় might be allowed to, সেটাও কিন্তু হবে, কোনো প্রকার বললে বরং সেটা আরো এলিট লেভেল। the boy requested the man that he might be allowed to clean the car। এইটা আমরা সাধারণত স্টুডেন্টসদেরকে লিখতে বলি না, কেউ যদি লেখো দ্যাট ইজ ভেরি ভেরি গুড, ঠিক আছে? আমরা সবসময় সিম্পল ওয়েতেই আমরা ইংলিশটা কভার আপ করতে চেষ্টা করি স্টুডেন্টসদের সাথে। ওকে, তাহলে এটা হলো লেট গ্রুপের। এখন আমরা পড়বো হচ্ছে হলো লেটস গ্রুপ। তো লেটস এর ব্যাপারটা কি হয়, এটা হচ্ছে হলো এর পরের যে গ্রুপটা সেটা হচ্ছে হলো সাজেস্ট অথবা প্রপোজাল। এই প্রপোজাল শব্দ শুনলে আবার অনেক স্টুডেন্টের আবার একটু মনে মনে হাসি পায়, ওই যে একটু ভালোবাসা সুশ্রী দেয়, প্রপোজ প্রস্তাব, কিন্তু যদিও যে কোনো প্রস্তাবই এটাকে প্রপোজাল বলা যায়, ওটা শুধু প্রেম ভালোবাসার দিকে মাইন্ডসেট না করে অন্য দিকে আমরা নিতে পারি। ক্লাসে যখনই বেশিরভাগ নেই, তো স্টুডেন্টসরা এটাতে এই প্রপোজড কথাটা শুনলে একটু মানে হাসি তামাশা, একটু হাসাহাসি করে, মিনমিন করে। তো তখন বুঝি যে এটা আসলে বয়সের দোষ আর কিছু না। এনিওয়ে, তো আমরা সাজেস্ট বা প্রপোজাল এটা আমরা একটু বুঝাই। এটা হচ্ছে হলো যখন কোনো কিছু সম্পর্কে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কোনো কিছু করার প্রস্তাব দেয়, চলো একটু বাইরে ঘুরে আসি, চলো এটা আমরা সমাধান করি, চলো এটা করি, চলো একসাথে একটা ব্যবসা শুরু করি, এই ধরনের বাক্যকে আমরা সাজেস্ট অথবা প্রপোজাল বলি। এই বাক্য আর ওই পারমিশনের বাক্যের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এখানেও লেট হবে, তবে এখানে লেট না হয় এখানে হবে হলো লেটস বা লেট আস, ঠিক আছে? তো এর কিছু নির্দিষ্ট নিয়ম আছে, চলো এই রুলসটা দেখি। এই রুলস গুলো কি? নাম্বার 1, রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্ব এখানে কি হবে, যেহেতু এটা একটা সাজেস্ট অথবা প্রপোজ, তাহলে এখানে দুইটাই হবে, সাজেস্টেড অথবা প্রপোজড। ওকে, এইবার নাম্বার 2, রুলস নাম্বার 2, এখানে লিঙ্কার, এখানেও লিঙ্কার অ্যাকচুয়ালি হবে দ্যাট। এটা আমরা ন্যারেশনের লিঙ্কারের লিস্টে আমরা এগুলো যদিও সকল লিঙ্কারের আমরা নিয়মই পেয়েছিলাম, আমরা এটা জানি যে ন্যারেশনের বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্কারের ব্যবহার দ্যাট হয়, দ্যাটই বেশিরভাগ থাকে। এবার রুলস নাম্বার 3, এখানেও সেম টু সেম সেন্টেন্সের স্ট্রাকচারটাই এই লেটের গ্রুপের সবগুলোতে বেশি ইম্পর্টেন্ট। যেমন এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে হচ্ছে হলো কম্বাইন্ড সাবজেক্ট। আচ্ছা, এই কম্বাইন্ড সাবজেক্টটা হচ্ছে হলো আমার বলা একটা কনসেপ্ট, আমার দেওয়া একটা নাম, তোমরা সব জায়গায় সাবজেক্ট পাবা, বাট আমি এখানে নাম দিয়েছি কম্বাইন্ড সাবজেক্ট। এই কম্বাইন্ড সাবজেক্টটা কি একটু বুঝাই, স্টুডেন্টসদেরকে বুঝাইতে সহজ হয়, তাই এটা নাম দেওয়া, সব জায়গায় সাবজেক্ট থাকে। এখানে হচ্ছে মূলত স্পিকার আর লিসেনার, যেহেতু কথা হচ্ছে স্পিকার লিসেনারকে কিছু বলার প্রস্তাব দিচ্ছে, তাহলে এখানে স্পিকার আর লিসেনারকে একসাথে করে যে সাবজেক্টটা বলা হয়, যেমন আমি যদি তোমাকে বলি আই সে টু ইউ, তাহলে হবে আমি আর তুমি মিলে হবে উই, এখানে আই আর ইউ মিলে একসাথে হবে উই। আবার সে আমাকে বললো, সে আর আমি মিলেও হবে উই, যেহেতু আমি আসি। তাহলে এখানে স্পিকার আর লিসেনার যে যাকে বলতেছে তাদেরকে একসাথে যে সাবজেক্টটা তৈরি হয়, আমি এটাকে বলতেছি কম্বাইন্ড সাবজেক্ট। যেমন আই থাকলে উই হবে, আমি নাই কিন্তু তুমি আসো, ইউ আর হচ্ছে হলো অন্য কোনো ব্যক্তি, ইউ এন্ড রাজু, ইউ সেড টু রাজু অথবা রাজু সেড টু ইউ। তাহলে যেহেতু আমি নাই, এখানে ইউ থাকলে ইউ, আমি থাকলে উই, ইউ থাকলে ইউ, আর আমিও নাই কোনো বাক্যে, তুমিও নাই, এরকম ক্ষেত্রে প্রপোজালের ক্ষেত্রে সেই ক্ষেত্রে হবে দে। রাজু সেড টু কি সাজু, তাহলে রাজু আর সাজুর মধ্যে না আমি আছি না তুমি আছো, তাহলে এখানে হবে দে। কিন্তু রাজু সেড টু মি উই, রাজু সেড টু ইউ ইউ, ঠিক আছে? এখানে হবে কম্বাইন্ড সাবজেক্ট। তো কম্বাইন্ড সাবজেক্ট কি কি হতে পারে? কম্বাইন্ড সাবজেক্ট হতে পারে হয় হবে উই, নাইলে হবে ইউ, আর নাইলে হবে দে, ঠিক আছে? তারপরে সেন্টেন্সের স্ট্রাকচার হবে হচ্ছে শুড, তারপর যা আছে ওইটা ঠিক হুবহু তাই হবে। তাহলে এখানে আমরা কি কি দেখলাম? রিপোর্টেড ভার্ব হবে হচ্ছে সাজেস্টেড অথবা প্রপোজড, লিঙ্কার হিসেবে হবে দ্যাট, সেন্টেন্সের স্ট্রাকচার হবে কম্বাইন্ড সাবজেক্ট,
তার সাথে হবে শুড, তারপর যা আছে হুবহু তাই। চলো আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে এক্সাম্পল দেখি। এ নাম্বার, হি said to me, let's go out for a walk. He said to me, let's go out for a walk. এটা অন্য জিনিস। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? হি, আমি একটু উপরে উঠাই, হি রিপোর্টেড ভার্ব যেহেতু আমাদের আছে হচ্ছে হলো সাজেস্টেড অথবা প্রপোজ, আমরা সেটাই লিখবো। হি সাজেস্টেড মি, আমি সাজেস্টেডটা বেশি ব্যবহার করি। হি সাজেস্টেড মি, তারপর ইনভার্টেড কমা উঠে হবে হচ্ছে হলো দ্যাট। হি সাজেস্টেড মি দ্যাট, তারপর যেহেতু কম্বাইন্ড সাবজেক্ট, যেহেতু সে আমাকে বলতেছে তার মধ্যে আমি আছি, তাহলে এখানে হবে উই। উই, এটা আমি এত ব্যারিকেড দিয়ে রাখি। উই, তারপর লিখবো হচ্ছে হলো শুড। উই শুড গো আউট, যা আছে তাই কিন্তু, ফর এ ওয়াক। তাহলে এখানে কি কি দাঁড়াচ্ছে দেখো, সেড টুর বদলে হইলো আমরা লিখলাম হচ্ছে সাজেস্টেড, ইনভার্টেড কমা উঠে আমরা লিঙ্কার বসাইলাম দ্যাট, সাবজেক্ট আমরা আনলাম কম্বাইন্ড সাবজেক্ট, তারপর একটা শুড বসাইলাম, তারপর যা আছে সেন্টেন্সে যা আছে হুবহু তাই হইলো। লেটস এর বদলেই কিন্তু আমরা এই উই আর শুডটা বসানো হয়েছে। তাহলে লেটস এর বদলে কিন্তু সাবজেক্ট প্লাস কম্বাইন্ড সাবজেক্ট প্লাস শুড বসানো হয়েছে। ঠিক আছে, এটার আরেকটা উদাহরণ দেখা যেতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো এটা আরেকটা উদাহরণ দেখে নিই। বি নাম্বার, he said to you, let's do the job together. চলো কাজটা একসাথে করি, এই কাজটা চলো আমরা একসাথে করি, সে তোমাকে বলছে, এখানে কিন্তু আমি নাই। তাহলে এখানে কি হবে? হি সাজেস্টেড, তুমি চাইলে প্রপোজড লিখতে পারো। হি সাজেস্টেড ইউ দ্যাট, এইবার সে আর তুমি মিলে কি হবে? এর মধ্যে তো আমি নাই, যেহেতু তুমি আছো তাহলে এখানে হবে ইউ। হি সাজেস্টেড ইউ দ্যাট ইউ শুড ডু দ্য জব টুগেদার। ইউ শুড, তাহলে এই যে কম্বাইন্ড সাবজেক্ট ইউ, কম্বাইন্ড সাবজেক্ট ইউ, তারপর আছে শুড, তারপর যা আছে হুবহু তাই, রিপোর্টেড ভার্ব হিসেবে হবে সাজেস্টেড, আর লিঙ্কের হিসেবে হলো দ্যাট। আজকের ক্লাসে আমরা এতটুকু শিখলাম। আমাদের মেইন ক্লাসের আজকে গত ক্লাসে এইটাই পড়ানো হয়েছিল, এতটুকু আমরা শিখেছিলাম। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে অপারেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে হলো এক্সক্লামেটরি, আর একটা হচ্ছে হলো এর গ্রিটিংস, এই তিনটা পার্ট আমরা ভালো করে শিখবো এবং এর সাথে চেষ্টা করব প্যাসেজ ন্যারেশন ঠিকমতো, প্যাসেজ ন্যারেশনের রুলস, মানে আমাদের এগুলো সব আমরা কিন্তু সেন্টেন্স ন্যারেশন থেকে কভার আপ করলাম, এগুলো বোঝার পর আমরা প্যাসেজ ন্যারেশনের রুলস এর দিকে আমরা মুভ করব। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী ক্লাসে এতটুকু করতে পারবো। যদিও রমাদানের কারণে ক্লাসের টাইমটা একটু কমে যাবে, অন্তত চেষ্টা করব যে অপারেটিভ, এক্সক্লামেটরি আর ক্রিটিক্স একই সাথে এক ক্লাসে নেওয়া যায় কিনা, আর প্যাসেজ ন্যারেশন রুলসটা আরেক ক্লাসে নেওয়ার চেষ্টা করব। সো আজকের পড়া যদি তোমাদের ভালো লাগে, আর তোমরা যদি এই চ্যানেলে আমার রেগুলার স্টুডেন্টের বাইরে বা রেগুলার স্টুডেন্ট যারা নতুন আসছো বা যারা আমার স্টুডেন্ট না, যারা অনলাইনে দেখতেছো, ইউটিউবে দেখতেছো, তারা যদি ভালো থাকে এই চ্যানেলটাকে গ্রো করার জন্য চ্যানেলটাতে একটু কাইন্ডলি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে রাখবে। এটা আমাদেরকে ইন্সপায়ার্ড করে আরো বেশি স্টুডেন্টস যাতে আমাদের সাথে যুক্ত হয়, এটা মানুষের জন্য বেশি প্রচার হয়, এই ইচ্ছাতেই তোমাদের কাছে এই কথাটা বলা। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।